সংসদে কেন্দ্রীয় বাজেট 2025 পেশ করার সময় সবথেকে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। নতুন কর ব্যবস্থার অধীনে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের ঘোষণা। নির্মলা সীতারমণ বলেছেন যে নতুন এবং সরল আয়কর বিল আগামী সপ্তাহে চালু করা হবে। নির্মলা সীতারমণ কেন্দ্রীয় বাজেট 2025-এ কৃষি এবং এমএসএমইর মতো বিভিন্ন ফোকাস ক্ষেত্রগুলির জন্য বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কর ছাড়ের উচ্চ আশার মধ্যে সংসদে তার রেকর্ড 8ম কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণ বাজেট পেশ করেন। নির্মলা সীতারমণ টানা 8বার কেন্দ্রীয় বাজেট পেশ করার একমাত্র অর্থমন্ত্রী হওয়ার কৃতি নথিভুক্ত করেছেন। বাজেট বক্তৃতায় শিক্ষাক্ষেত্রে একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই ঘোষণায় দেশের সব সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালুর কথা যেমন বলা হয়েছে, তেমনি দেশের 5টি আইআইটিতে অতিরিক্ত 6,500 আসন তৈরি এবং আইআইটি পাটনা সম্প্রসারণেরও উল্লেখ রয়েছে। শনিবার বাজেট ভাষণে নির্মলা সীতারমণ বলেছেন, গত 10 বছরে 23টি আইআইটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা 65,000 থেকে 100% বৃদ্ধি পেয়ে 1,35,000-এ দাঁড়িয়েছে। 2014 সালের পর শুরু হওয়া 5টি আইআইটিতে অতিরিক্ত পরিকাঠামো তৈরি করা হবে, যাতে আরও 6,500 শিক্ষার্থীর শিক্ষার সুবিধা হয়। সীতারমণের ঘোষণা, গ্রামীণ এলাকার সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হবে। 41তম রবীন্দ্র মেলা শেষ হবে আগামী 10 ফেব্রুয়ারি। রবীন্দ্র মেলার সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানিয়ে মেলার ব্যবসায়ীরা সম্মিলিতভাবে হাইলাকান্দি জেলায়ুক্তের কাছে এক লিখিত পত্রের মাধ্যমে প্রার্থনা জানান। রবীন্দ্র মেলায় যোগদানকারী ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত রবীন্দ্র মেলা চলার অনুমতি দেন জেলায়ুক্ত। উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 22 থেকে 26 জানুয়ারি পর্যন্ত মোট 5 দিন বন্ধ ছিল রবীন্দ্র মেলা। এতে মেলার ছোট বড় সব ধরনের ব্যবসায়ীরা আর্থিকভাবে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হন। উপায়ন্তর হয়ে ব্যবসায়ীরা রবীন্দ্র মেলা পরিচালন কমিটির দ্বারস্থ হন। সেখানে এক প্রস্থ আলোচনার পর জেলায়ুক্তকে এ ব্যাপারে লিখিত আবেদন জানানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই আবেদনের ভিত্তিতে জেলায়ুক্ত নিসর্গ হিবারে গৌতম মেলার সময়সীমা আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধির জন্য অনুমতি দেন। মাঘে মেঘে দেখা হওয়ায় প্রকৃতিতে শুভ লক্ষণের আশা যখন করা হচ্ছে, তখন লালা শহরের এসপি রোডের বেহাল দশাকে ঘিরে নাগরিকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিতে শুরু করেছে। মধ্য মাঘের সামান্য বৃষ্টিতেই এসপি রোড জলে ভেসে যাওয়ায় উৎকণ্ঠার কারণ হয়ে উঠেছে। গত বছর 4 থেকে এসপি রোডের কৃত্রিম বন্যা লালার নাগরিকদের কাছে বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে। এক পশলা বৃষ্টিতেই কৃত্রিম বন্যায় ভেসে যায় বিস্তৃত এসপি রোডের এক বড় অংশ। দুই পাশের ড্রেন আবর্জনায় ভরাট হয়ে পড়ায় নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। দীর্ঘ বছর থেকে ড্রেন দুটি সাফাই করার প্রয়োজন বোধ করছে না পুরসভা। এছাড়া রাজমোহন নাথের স্ট্যাচুর বিপরীত দিকের ড্রেন ভেঙে মাটি ভরাট করে একাংশ ব্যবসায়ী নিজেদের দোকানের অন্তর্ভুক্ত করে ফেলায় নিকাশি ব্যবস্থা একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে। দিল্লি ভোটের আর মাত্র 2 দিন বাকি। তার আগে বড় ধাক্কা শাসক দল আম আদমি পার্টির। দল ছাড়লেন দলের 7 জন বিধায়ক। শুক্রবার আম আদমি পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তারা। বিধানসভা নির্বাচনের ঠিক আগে দিল্লিতে চরম অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়ালের দল। একসঙ্গে 7 বিধায়কের ইস্তফায় দলের অন্দরে দ্বন্দ্ব নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, 7 জনের মধ্যে 6 জন বিধায়ককেই এবারে আর সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থী করেনি আম আদমি পার্টি। তাদের বদলে বেছে নেওয়া হয়েছে অন্য নতুন মুখ। ভোটে লড়ার সুযোগ নেই, আর তাই বিধানসভা ভোটের দিন 5 আগে আম আদমি পার্টি ছাড়লেন বিধায়করা।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন সংসদে, যা নিয়ে প্রত্যাশা, আশা, আশঙ্কা অনেক কিছুই ছিল আমজনতার মনে। যদিও পুরো ব্যাপারটিকেই অর্থহীন বলে মনে করছেন বর্ষীয়ান নেতা কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি। তিনি মনে করছেন সংসদ অধিবেশনের আগে রাষ্ট্রপতির ভাষণ যেমন অর্থহীন, তেমনি বার্ষিক বাজেট পেশটাই অর্থহীন একটা রীতি। মনীষ তিওয়ারি বাজেট পেশের আগে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, বাজেটটা আসলে কি? রাষ্ট্রপতির ভাষণের মতোই অকেজো একটা রীতি। বাজেটে সরকার কত আয় করল, কত ব্যয় করে সেটার একটা হিসাব দেওয়া হয়। গত কয়েক বছরে অর্থমন্ত্রীদের জন্য বাজেটটা শুধুই রীতিতে পরিণত হয়েছে। সরকারের আয় ব্যয়ের হিসাবটা তো সংসদে সদস্যদের সামনে লিখিতভাবে পেশ করে দিলেই হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা। কৃষিতে উৎপাদনশীলতা কম হওয়ায় নানা রকম শস্য ফলানোর দিকে নজর সরকারের। সেচের প্রতি নজর। সেচ ব্যবস্থা চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী দনধান্য যোজনার দিকে আরও কৃষককে জুড়তে হবে। 6 বছরের প্রকল্প নিচ্ছি, ডাল উৎপাদনে আত্মনির্ভর হতে পারি। তৈলবাজি উৎপাদনেও জোর দেওয়া হবে। মৎস্য উৎপাদনে আমরা দ্বিতীয়, এর জন্য আলাদা ইকোনমিক জোন। অর্থমন্ত্রী জানান, বিহারে মাখানা বোর্ড তৈরি হবে। মাখানার জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। এছাড়া উচ্চ উৎপাদনশীল বীজে জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, মৎস্য উৎপাদনে আমরা সারা পৃথিবীতে দ্বিতীয়, আর তুলা চাষিদের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে তারা সামনে এগোতে পারেন। তিনি বলেন, সরকার 3টি ইউরিয়া প্লান্ট তৈরি করবে পূর্ব ভারতে, একটি হবে অসমে। কিষাণ ক্রেডিট কার্ড 3 থেকে বৃদ্ধি করে 5 লক্ষ করা হয়েছে। 100টি জেলা দনধান্য প্রকল্পের সুবিধা পাচ্ছে। এই প্রথমবার কোনো সরকারি আধিকারিকের বিয়ে হচ্ছে রাষ্ট্রপতি ভবনে। পাত্রী মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার পুনম গুপ্তা। তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে পিএসও হিসাবে কর্মরত। পাত্র সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। নাম অবনীশ কুমার। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসাবে কর্মরত রয়েছেন জম্মু কাশ্মীরে। আগামী 12 ফেব্রুয়ারি তাদের 4 হাত এক হবে রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠানের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তির বিয়ে হয়েছে রাষ্ট্রপতি ভবনে, তবে এতদিন সেখানে কোনো সরকারি আধিকারিকের বিয়ের অনুষ্ঠান হয়নি। ক্ষেত্রে নজির গড়ছেন সিআরপিএফ অফিসার পুনম। রাষ্ট্রপতি ভবনের বিভিন্ন সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, পিএসও হিসাবে পুনম যা যা কাজ করেছেন তাতে রাষ্ট্রপতি মুর্মু খুশি। পুনম বিয়ে করছেন শুনেই তিনি নাকি রাষ্ট্রপতি ভবনে বিয়ের আয়োজন করতে বলেন। রাষ্ট্রপতি ভবনের মাদার টেরিজা ক্রাউন কমপ্লেক্সে তিনি বিয়ের আয়োজনের নির্দেশ দিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্যাও সীমিত থাকবে। ভারতের নানা মন্দিরেই রয়েছে ভিআইপি দর্শন ব্যবস্থা। এই ব্যবস্থা বন্ধ করার দাবিতে মামলা রুজু করা হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। যদিও আদালতের মতে এই ধরনের কোনো ব্যবস্থা থাকা উচিত নয়, তারপরও এই ইস্যুতে কোনো ধরনের পদক্ষেপ করার বিষয়টি সরকার এবং প্রশাসনের উপরেই ছেড়ে দিয়েছে শীর্ষ আদালত। বিষয়টি নিয়ে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল আদালতে। মামলাটি রুজু করা হয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। মামলাকারীর বক্তব্য ছিল, ভিআইপি দর্শনের মাধ্যমে মুঠা টাকা ফি আদায় করে দেশের নানা প্রান্তে অবস্থিত মন্দিরগুলির কর্তৃপক্ষ, যা বন্ধ হওয়া দরকার বলে দাবি করেন মামলাকারী। এর প্রেক্ষিতে বেঞ্চের পক্ষ থেকে যে অর্ডার ইস্যু করা হয় তাতে বলা হয়, যদিও আমরা মনে করি মন্দিরে ঢোকার ক্ষেত্রে কাউকেই বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও তারা মনে করেন যে 32 নম্বর ধারা অনুসারে এই মামলা শোনাটা যথাযথ নয়। তবে তারা এই মামলা খারিজ করে দিচ্ছেন মানে এটা নয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে না।